শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। সঙ্গে আছি অরিন ইশরাত। এপ্রিল জুড়ে চলা তীব্র তাপপ্রবাহ কমেছে মের প্রথম সপ্তাহে এসে। এতে খুলেছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। বিস্তারিত জানাতে যশোর ও চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায় ও খায়রুজ্জামান সেতু। শুরুতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, যশোরের স্কুল কলেজের উপস্থিতি আজকে কেমন দেখছেন? ধন্যবাদ অরিন। আসলে আমি এই মুহূর্তে আছি যশোর সদর উপজেলা সারাপোল মাধ্যমিক বিদ্যালয়ে। আপনারা জানেন যে আজ কিন্তু তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল। আজ থেকে কিন্তু মাধ্যমিক এবং প্রাথমিক যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো খুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে চিত্র যদি দেখায়, আমরা এই বিদ্যালয়ে কিন্তু ক্লাস চলছে এবং শিক্ষার্থীরা যথারীতি উপস্থিত হয়েছেন। এখানকার শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে গরমের ছুটির পরে শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়। শিক্ষার্থীরা কিন্তু মোটামুটি উপস্থিতি ভালো এবং শিক্ষার্থীরা সকাল 8টা থেকে ক্লাস শুরু হয়েছে, দুপুর 1টা পর্যন্ত চলবে। এখানকার শিক্ষক এবং শিক্ষার্থীরা বলছেন যে গরমের কারণে স্কুল বন্ধ দিলেও কিন্তু সিলেবাস শেষ করা নিয়ে একটা সংশয় রয়েছে। সে কারণে পরবর্তীতে তাপমাত্রা বাড়লেও স্কুল বন্ধ না দিয়ে সকালে যদি মর্নিং স্কুল করার দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। আমরা যদি কথা বলি একজন প্রধান শিক্ষকের সঙ্গে, সারাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে আমরা এখন কথা বলবো। এই যে গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, আজ খুলেছে, উপস্থিতি কেমন দেখছেন এবং গরমের কারণে কি ধরনের অসুবিধা হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। গরমের কারণে অসুবিধা তো হবেই, উপস্থিত পরিমাণ যেভাবে হয় সেভাবে হচ্ছে না এবং আমাদের সিলেবাস শেষ করার জন্য আমরা সারারা মিলে সব মিটিং করছি যে সকাল সকাল স্কুল খুলে সকাল সকাল শেষ করা যায় কিনা, 8টা থেকে 1টা পর্যন্ত সীমাবদ্ধতা রাখি কাজটা করা যায় কিনা, এই চিন্তাটা করা হচ্ছে। উপস্থিত পরিমাণ তুলনামূলক কম আগের থেকে। গরমে কি স্কুল বন্ধ দেওয়াটা ঠিক হচ্ছে কিনা, বা আপনি কি মনে করেন যে মর্নিং স্কুল চালু করলে সিলেবাস শেষ করা বা শিখতে পাঠদান? গরমের জন্য ছেলে মেয়েদের সমস্যা তো আছে, আমাদেরও সমস্যা আছে। তারপরে সকালে সকালে স্কুল সিলেবাস শেষ করার জন্য সকাল সকাল পড়ায় মনে হয় বেশি ভালো। ধন্যবাদ। আমরা একজন প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলছিলাম, তিনি আসলে জানাচ্ছিলেন যে তার প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীদের উপস্থিতি এবং গরমের কারণে যে বাস্তবতা, সে চিত্রটি আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। গতকাল থেকে কিন্তু যশোরের তাপমাত্রা কিছুটা কমেছে। গতকাল 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ। যদিও এর আগে 41 থেকে প্রায় 44 ডিগ্রির মধ্যেই উঠানামা করছিল তাপমাত্রা, সেখান থেকে কিন্তু তাপমাত্রা কমে দাঁড়িয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। এবং আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে 2-1 দিনের মধ্যে এই তাপমাত্রা আরও কমে আসবে এবং গরমের তীব্রতাও কমবে এবং বৃষ্টির যে পূর্বাভাস, সেটি হলে মানুষের মধ্যে কিছু হলেও স্বস্তি মিলবে বলে মনে করছেন এখানকার জনসাধারণ বা মানুষ। এই ছিল আমার কাছে যশোর থেকে। আমরা এখন চলে যাচ্ছি চুয়াডাঙ্গাতে আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতুর কাছে। সেতু। ধন্যবাদ ইন্দ্রজিৎ। আপনি যেভাবে বলছিলেন আর কি, চুয়াডাঙ্গাতেও কিন্তু হচ্ছে তাপমাত্রা কিছুটা কমেছে, কারণ গতকালকে আপনার হচ্ছে চুয়াডাঙ্গা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিকাল 3টায় 38 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে আজকে সকালে কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস, সেটা সকাল 9টায়। তবে একটু হচ্ছে দুঃসংবাদ দিই, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গা থেকে কিন্তু বাতাসের আর্দ্রতা বাড়ছে। এই বাতাসের আর্দ্রতা বাড়ার কারণে কিন্তু একটু ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে, আর মানুষ কিন্তু মানে ঘেমে কর্দমাক্ত হয়ে যাচ্ছে। এতে কিন্তু জনজীবনে একটা হাসপাস অবস্থা তৈরি হয়েছে, যেটা কিন্তু অতি তীব্র তাপ দেওয়ার সময় যেমনটা মানুষের পুড়ে যাওয়ার মতো হচ্ছিল, কিন্তু ঠিক তেমনই কিন্তু এখন যেটা আজকে থেকে যেটা শুরু হয়, সেটা কিন্তু ভ্যাবসা গরমের কারণে কিন্তু মানুষ হাসপাস মতো অবস্থা। তবে আবহাওয়া অফিস আমাকে বলেছে এটা কিন্তু বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণেই কিন্তু এমনটা হয়েছে। যেমন আজকে কিন্তু সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 63%। তবে আবহাওয়া অফিস বলেছে যে আগামীকাল যেহেতু 6 মে থেকে 12 মে পর্যন্ত প্রতিদিন দুপুর পর প্রায় প্রতিদিনই দুপুর পর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শুধু তাই না, আরেকটা আতঙ্কের বিষয় হচ্ছে যে এই বৃষ্টির সাথে কিন্তু বজ্রপাত এবং শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আমাদের জন্য খুবই ভয়ঙ্কর অবস্থা এবং আমাদের জন্য খুব মৃত্যু ঝুঁকি বয়ে আনতে পারে এটা আমাদের। কারণ বজ্রপাত যখন হচ্ছে
ভোট হবে তখন মানুষকে সাবধান হওয়ারও পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। আমি আরও জানি রাখি সেটা এই যে দীর্ঘদিন এই যে গরমের ছুটির পরে কিন্তু হচ্ছে স্কুল কলেজগুলো খুলেছে আর কি চুয়াডাঙ্গাতে। সেক্ষেত্রে আমি কিন্তু হচ্ছে এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের পাশে। এখানে যে সমস্যা সেটা হচ্ছে বাচ্চাদের সাথে আমি কথা বলেছি, তাদের বক্তব্য হচ্ছে এমনটাই যে যেহেতু দীর্ঘদিন ক্লাস হয়নি এবং ছুটি ছিল, এই ছুটির সময়গুলোতে যদি হাফ স্কুলে করার ব্যবস্থা করতো একটু আগে নিয়ে, তা হয়তো বা তাদের ঘাটতি পূরণ হতো। যেহেতু সেই ঘাটতি হয়তো পূরণ করতে পারি, তাদের বক্তব্য হচ্ছে এখন যে ক্লাস হচ্ছে 40 মিনিট আছে সেটা আধা ঘন্টা করে আগিয়ে দিয়ে, কিংবা যে অ্যাসেম্বলি তো এখন হচ্ছে না, অ্যাসেম্বলির সময়টা হচ্ছে ক্লাস নিয়ে যদি একটু দূরত্ব শেষ করা যেত, তবে হচ্ছে স্কুল কলেজ কিন্তু খোলা রাখার প্রস্তাবই তারা আমাকে দিয়েছে। ঠিক এমনটাই কিন্তু অভিভাবকরা জানিয়েছে। তবে এখানে একটু দুশ্চিন্তার বিষয় হচ্ছে যেহেতু ব্যবসা গরম পড়ছে, ব্যবসা গরমে কিন্তু প্রতিটা স্কুল কলেজের পাশেই কিন্তু ফুটপথে আপনার হচ্ছে ঝালমুড়ি, তারপর আপনার হচ্ছে পেঁয়াজের চপ, মানে এক কথা তৈলাক্ত যেগুলো খাবার, যেগুলো হচ্ছে মানে হাইজিন বহন করে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং পেটের পীড়া হতে পারে, এই ধরনের খাবার দোকানের কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি। এটা দীর্ঘদিন ধরে আছে। তবে এখন যে বিষয়টা হচ্ছে ব্যবসা গরম, এই ব্যবসা গরমে পেটের পীড়া হতে পারে। এই পীড়া যেহেতু হতে পারে, ব্যবসা গরমের পর আবার না হয় এই ফুটপাতের দোকানগুলো আসুক, কিন্তু এখন আপাতত এইগুলো যদি বন্ধ করা যেত তাহলে হয়তো বা হচ্ছে সচেতন মহল একটু নিশ্চিত থাকতে পারত। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। অরিন, আপনাদের দুইজনকেই ধন্যবাদ। দর্শক, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রথম ধাপের প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল। নির্বাচনী প্রচারণার খবর জানাতে বরিশাল, বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি এবং সঞ্জু রায়। শুরুতেই যাব বরিশালে, সেখানে রয়েছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, বরিশালের নির্বাচনী প্রচারণার খবর কি, আর প্রার্থীদের কোনো অভিযোগ আছে কিনা বিস্তারিত জানাবেন। অরিন, আপনি জানেন যে আগামী 8 মে বরিশালের সদর এবং বাকেরগঞ্জ এই দুই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা কিন্তু প্রচারণা একদম শেষ মুহূর্তে আসলে এসে দাঁড়িয়েছি এবং এই সময় এসে দেখা গেছে যে বাকেরগঞ্জ এবং বরিশাল সদর এই দুই উপজেলায় কিন্তু বিভিন্ন প্রার্থী যারা আছেন, বিশেষ করে চেয়ারম্যান পদপ্রার্থী যারা, তারা বিভিন্ন অভিযোগ আসলে সামনে আনছেন। আমাদের কাছে বিভিন্ন সহিংসতার ঘটনার কিন্তু তথ্য এসেছে। আমরা বর্তমানে আছি বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা আসলে কি ভাবছে আমরা একটু সে বিষয়ে জানার চেষ্টা করব। আমরা একজন আওয়ামী লীগের কর্মীর কাছে যাবো যে আপনাদের এই বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের এখন পর্যন্ত আসলে পরিবেশ কেমন, প্রার্থীরা আসলে কিভাবে প্রচারণা চালিয়েছেন? এখন পর্যন্ত রাজীব আহমেদ তালুকদারের নির্বাচনী পরিচালনায় যারা আছেন এবং সমর্থক যারা আছেন, তারা সুন্দরভাবে আমাদের নির্বাচন প্রত্যেকটা ইউনিয়নে আশানুরূপ কাজ আমাদের চলতেছে এবং জনসাধারণের যে স্রোত ভেসে উঠেছে তাতে রাজীব আহমেদের যে কোনো অভিযোগ আসলে আসে কিনা আপনার? অভিযোগ আসলে প্রত্যেকটা ইউনিয়নে তাদের যে বক্তৃতাটা আসে সেটা বিশৃঙ্খলা এবং উচ্ছৃঙ্খলামূলক সন্ত্রাসী কার্যকলাপমূলক বক্তৃতা তারা দিয়েই থাকে। আর নেতা কর্মীদের একটা আক্রমণমূলক কারা দেয়, এটা যে আপনার আনারস মার্কার যে মতিউর রহমান বিশ্বাস ভাই এবং তার নেতাকর্মী যারা আছেন, তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের নেতাকর্মীদের একটা হুমকি এবং হুমকির উপরই তারা রাখে। আজকে বিশেষ করে আমাদের বরপাশা ইউনিয়নে উঠান বৈঠক আছে 2টা, আমরা সেটা থানা নির্বাচনী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়েছি, থানা ইনচার্জ কর্মকর্তার কাছ থেকে আমরা অনুমতি নিয়েছি। একটু আগে আমি শুনতে পারছি যে তার লোকেরা রাত্রে যে আমাদের যে জায়গায় উঠান বৈঠক হবে সে জায়গায় যে তারা রাত্রে পোস্টার দিয়ে সেই বাড়িতে ভরপুর নির্বাচনে আসলে প্রভাব বিস্তার করার আসলে কোনো প্রভাবশালী মহল থেকে কোনো প্রভাবশালী আমরা গতকালকে একটা দেখেছি যে আমাদের মাননীয় সংসদ সদস্য জেনারেল হাফিজ মলিক সাহেব উনি এলাকায় এসেছেন এবং ওনার একটা ফুটেজ আমরা ফেসবুকে যেটা দেখেছি সেটা সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর সৃষ্টি হয়েছে যে উনি একজন সংসদ সদস্য, তার কথা এবং তার নেতাকর্মীদের যে কথাটা ছিল সেটা দেখে সবাই সাধারণ জনগণের মধ্যে একটা আতঙ্কিত কাজ করতেছে। ওরেন, আসলে আমরা যেমনটি দেখছিলাম যে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে নিয়ে কিন্তু বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন অভিযোগ আসলে সামনে আনছেন, কিন্তু নির্বাচন কমিশন থেকে কিন্তু বিশেষভাবে বলা আছে যে প্রভাবশালী কোনো নেতা বা অন্যান্য জনপ্রতিনিধি যারা আছে তারা কিন্তু কোনোভাবেই যেন আসলে নির্বাচনে প্রভাব বিস্তার না করতে পারে। তবু এই পর্যায়ে এসে আসলে আমরা সর্বশেষ জেলা
যে নির্বাচন কর্মকর্তা, তার সাথেও কথা বলেছিলাম। তিনি কিন্তু আমাদেরকে বলেছে যে বরিশালে নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে তিনি সর্বাত্মক প্রচেষ্টায় চালাবেন। তো এই ছিল বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে আমার কাছে উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব বগুড়ায়। শফিক, ধন্যবাদ আপনাকে। অরিন, বগুড়াতে কিন্তু উপজেলা নির্বাচনকে ঘিরে প্রতিটি উপজেলাতেই উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। আপনি জানেন যে আগামী 8ই মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনকে ঘিরে বগুড়াতে 3টি উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা এবং গাবতলী উপজেলায় এখন ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। একদম শেষ সময়ের প্রচারণা, দুয়ারে যখন করা নাড়ছে নির্বাচনের দিন, তখন কিন্তু প্রার্থীরাও কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তাদের শেষ সময়ের ভোট প্রার্থনার জন্য। এবং তারা যেটি নানা রকম উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি বিগত সময়ে তারা যে উন্নয়নমূলক কার্যক্রম করেছে তা কিন্তু তারা প্রচারের চেষ্টা করছে। আমি আজকে দাঁড়িয়ে আছি বগুড়া সারিয়াকান্দি উপজেলায়। 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় কিন্তু মোট ভোটার রয়েছে 1,94,000 এবং এইখানে চেয়ারম্যান পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন। তবে গতকাল এবং গত পরশুদিন দুইজন প্রার্থী কিন্তু ইতিমধ্যেই তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। সেহেতু ভোটের মাঠে কিন্তু রয়েছে এখন 3 জন চেয়ারম্যান পদে এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি 7 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন। আমরা একটু সরাসরি কথা বলবো এই উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান এইবার যিনি আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরা একটু তার সাথে কথা বলবো যে ভোটের পরিবেশ কেমন দেখছেন এবং জয়ের ব্যাপারে তার কতটুকু প্রত্যাশা। বিসমিল্লাহির রহমানির রহিম। ভোটের পরিবেশ যদি বলি তাহলে ভোটের পরিবেশ বর্তমান পর্যন্ত অত্যন্ত সুন্দর আছে এবং মানুষ কিছুটা হলেও উৎসব মুখর আছে। এখন কথা হচ্ছে মানুষের মধ্যে একটা সন্দেহ কাজ করছে যে আমরা সঠিকভাবে ভোটটা প্রয়োগ করতে পারবো কিনা, আর প্রয়োগ করার পরে রেজাল্টটা ঠিক থাকবে কিনা। আর ভোটের জয়ের ব্যাপারে যদি আপনি বলেন, আমি 55 বছর হলে রাজনীতি করি, রাজনীতির সাথে জড়িত আছি, সরকারি দলের সাধারণ সম্পাদকও ছিলাম, বর্তমানে আছি। আমার মনে হয় যে আমার সমালোচনা করার মতো লোক এই সারিয়াকান্দিতে নাই বললেই চলে। কাজেই আমি আশাবাদী এবং মানুষের যে সাড়া পাচ্ছি তাতে আমার জয় নিশ্চিত বলে আমি মনে করি, যদি ভোটটি সুষ্ঠু হয়। জনাব মন্টু, আপনাকে ধন্যবাদ। অরিন, একজন প্রার্থী রেজাউল করিম মন্টু মন্ডল, তিনি যেটি জানাচ্ছিলেন যে ভোট যদি সুষ্ঠুভাবে হয় তাহলে কিন্তু জয়ের ব্যাপারে তিনি প্রত্যাশী। অরিন, এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, সারিয়াকান্দি উপজেলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা। তবে এবারের উপজেলা নির্বাচনে আমরা যেটি দেখেছি, শুরু থেকে আলোচনা এবং সমালোচনা যেটি জন্ম দিয়েছে সেটি হচ্ছে যে এই উপজেলায় কিন্তু স্থানীয় সংসদ সদস্যের পুত্র, তিনিও কিন্তু এইবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন এবং তিনিই কিন্তু আসলে প্রধান প্রতিদ্বন্দ্বিতা করছেন এই রেজাউল করিম মন্টু মন্ডলের সাথে, যিনি সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান। অরিন, গতকালকে আমার কথা হয়েছে এই নির্বাচনের রিটার্নিং অফিসার মাহমুদ হাসানের সাথে। তিনি যেটি জানিয়েছেন, এই নির্বাচন কিন্তু অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য তাদের পক্ষ থেকে যা যা প্রস্তুতি নেওয়া দরকার তারা কিন্তু সেটি নিয়েছে এবং ইতিমধ্যে উপজেলাগুলোতে নির্বাচন সংশ্লিষ্ট যে ভ্রাম্যমাণ আদালত তা কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা পরিচালনা করছেন এবং প্রার্থীরা সহ তাদের সমর্থকরা যেন নির্বাচনী আচরণবিধি মেনে চলে এবং সার্বিকভাবে যেন ভোটের পরিবেশ সুষ্ঠু থাকে তা কিন্তু তারা শক্ত হাতে তদারকি করছেন। এবং তারা যেটি ভোটার সহ প্রার্থীদের আশ্বস্ত করেছেন যে এবারে নির্বাচনটিকে সুষ্ঠু করতে ভোটের দিন পর্যন্ত মাঠে কিন্তু পুলিশ, বিজিবি, র্যাবের পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও কিন্তু দায়িত্ব পালন করবে এবং সুষ্ঠুভাবে কিন্তু প্রথম ধাপের নির্বাচন হবে, এটি প্রত্যাশা কিন্তু করছেন নির্বাচন সংশ্লিষ্ট সকলে। একই সাথে ভোটাররাও কিন্তু তারা প্রত্যাশা করছে যে ভোটের দিন তারা ভোট দিবেন এবং তারাও তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। তবে অরিন, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এবার যেহেতু গতবারের তুলনায় এবারও কিন্তু মাঠে বিএনপির কোনো প্রার্থী নেই, জামাতের কোনো প্রার্থী নেই, সেই কারণে বিএনপি এবং জামাত কিন্তু ভোটাররা যেন ভোট কেন্দ্রে না যায় সেই ব্যাপারেও কিন্তু নিরুৎসাহিত করতে তারা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে। তারপরেও আওয়ামী লীগের যে প্রার্থীরা রয়েছে তারা যেটি চেষ্টা করছেন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা এবং সেই ভোটার উপস্থিতি নিশ্চিত করার জন্যই তারা কিন্তু ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে প্রচারণা চালাচ্ছে। সারিয়াকান্দি উপজেলাতেও সকলে প্রত্যাশা করে যে একটি উৎসবমুখর নির্বাচনী কিন্তু আগামী 8ই মে অনুষ্ঠিত হবে। অরিন, বগুড়া সারিয়াকান্দি থেকে নির্বাচনী প্রচারণার আমার কাছে এটি ছিল সর্বশেষ। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, বরিশাল এবং বগুড়ার নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে কমলাপুর রেল স্টেশনে অপেক্ষায় রয়েছেন শত শত যাত্রী। বিস্তারিত জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, যাত্রীরা কি বলছেন? জি, আমরা এখন যে স্থানটিতে আছি সেটা হচ্ছে কমলাপুর স্টেশন এবং শিডিউল বিপর্যয় হয়েছে যার দরুন হচ্ছে গাজীপুরে যে দুর্ঘটনা হয়েছিল, ট্রেন দুর্ঘটনায় দুটি, একটা মালবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী ট্রেনের, সেই কারণেই মূলত হচ্ছে শিডিউল কিছু বিপর্যয় হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যাত্রীদের সাথে কথা বলতে পারিনি। তবে আমরা স্টেশন ম্যানেজারের সাথে হয়তো এখন সরাসরি যুক্ত হয়ে জানতে পারবো যে এখন পর্যন্ত কি সার্বিক অবস্থা আছে এবং যে রেল লাইন যে দুর্ঘটনার কবলে পড়েছে, রেল লাইনের যে পাদানে উঠে গিয়েছিল সেই রেল লাইনগুলো সংস্কারের কাজ কতটুকু অগ্রগতি পড়েছে এবং সেই জায়গাটা থেকে একজন সরাসরি আমরা স্টেশন ম্যানেজারের সাথে যুক্ত হচ্ছে। ভাইয়া, আপনার গাজীপুরে যে ট্রেন দুর্ঘটনা হয়েছে এখন পর্যন্ত সেই জায়গায় সার্বিক অবস্থা কেমন রয়েছে এবং শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটছে যার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন যদি আমাদেরকে একটু বলতেন। আপনারা জানেন যে গত পরশুদিন একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছিল, আর ম্যাসিভ এই দুর্ঘটনার কারণে আমাদের উদ্ধার কার্যক্রম দুটি লাইনেই বন্ধ হয়ে যায়, তারপরে একটি লাইন দিয়ে চলমান ট্রেন চলাচল করে। তো গতকালকে আমাদের সন্ধ্যার পর থেকে ডাবল লাইন অর্থাৎ দুটো লাইনেই ওপেন করা হয়েছে। তো ওই দুর্ঘটনার কারণে আপনার দুটি ট্রেন আপনার 4-5 ঘন্টা বিলম্বে চলাচল করছে। তো আশা করছি আজকে সারাদিনে এবং আগামীকালকের মধ্যে আমাদের ঠিক হয়ে যাবে। যে শিডিউল বিপর্যয়গুলো করা হচ্ছে তাদের যাত্রীদের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে যদি একটু বলতেন। না, আমাদের ট্রেন আপনি যে শিডিউল বিপর্যয় যেটা পৌঁছে আসলে তেমন কোনো ঘটনা ঘটে না। শিডিউল বিপর্যয় আপনার ট্রেনগুলো 4 থেকে 5 ঘন্টা বিলম্ব হচ্ছে। তো আমাদের সেক্ষেত্রে যে সকল সমাজ যাচ্ছে, ধরুন এই বিলম্বটাকে মেনে নিতে পারছেন না বা ধরুন ওনার সময় নেই এত অপেক্ষা করার, সেক্ষেত্রে আমরা টিকিট রিফান্ড করার ব্যবস্থা রেখেছি। ধন্যবাদ। যেমনটি বলছেন যে স্টেশন মাস্টার যে শিডিউল যে বিলম্বিত হচ্ছে সেই বিলম্বিত করার যে কারণে তাদেরকে সেই জায়গাগুলোতে তারা কার্যক্রম পরিচালনা করবেন এবং অতি শীঘ্রই এই সমস্যা সমাধানে এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা করছেন জনসাধারণ। এই ছিল আমার কাছে কমলাপুর স্টেশন থেকে সর্বশেষ তথ্য রেলওয়ের। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। প্রায় 5 মাস পর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। এতে শুরু হচ্ছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সহ সকল স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির প্রস্তুতি। বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, কবে থেকে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে, বিস্তারিত তথ্য জানাবেন। আছি ভোমরা স্থলবন্দর সিএনডি এজেন্টস অ্যাসোসিয়েশনের সামনে। আপনি জানেন যে এই বন্দর দিয়ে সব বাংলাদেশের সর্বোচ্চ পেঁয়াজ আমদানি হয়ে থাকে। আজকে আশা করা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই এই পেঁয়াজ আমদানি শুরু হবে। পেঁয়াজের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ঢুকবে। আমরা এখানকার ব্যবসায়ী এবং কাস্টমসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে পূর্বের একটি এলসির বুনিয়াদে 3টি গাড়ি প্রবেশের সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যেই। আপনি জানেন যে দীর্ঘ 5 মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর গত 27 এপ্রিল শনিবার এই ভারতের যে শিথিলতা, রপ্তানিতে যে বন্ধের যে ঘোষণা, সেই ঘোষণার প্রেক্ষিতে যে শিথিলতা আরোপ করে তার প্রেক্ষিতে এই আবার নতুন করে শুরু হয়েছে এই পেঁয়াজ আমদানি। আর কিছুক্ষণের মধ্যেই আশা করা যাচ্ছে এই পেঁয়াজ ঢুকবে। আমি যুক্ত করছি ভোমরা সিএনডি এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খানকে। আর কতক্ষণের মধ্যে প্রবেশ করবে আর কয় গাড়ি প্রবেশ করতে পারবে বলে এবং কি অবস্থা, সার্বিক অবস্থাটি জানা। আমরা ইন্ডিয়া থেকে নিউজ পেয়েছি যেটা আজকে 3 গাড়ি ঢুকবে আর 1-2 ঘন্টার ভিতরে ঢোকার কথা, ওরা সিরিয়ালে আছে এবং কালকে থেকে আরও গাড়ি বাড়বে। আমরা আশা করছি 15-20 গাড়ি করে এলসি, যেহেতু আজকে থেকে এলসি শুরু হচ্ছে, অনেকের এলসি ছিল গত পরশুদিন যারা করতে পারছে তাদের গাড়ি আজকে 3 গাড়ি ঢুকবে আমরা করছি এবং আশা করছি যে ক্রমান্বয়ে আস্তে আস্তে আমাদের যে 50-60 গাড়ি করে ঢুকতো আগে, সেই হিসেবে পেঁয়াজ ঢুকবে বলে আমরা আশা করছি। হ্যাঁ, যেমনটি শুনছিলাম অরিন, যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে কাঙ্ক্ষিত পেঁয়াজ, সেই পেঁয়াজ বাংলাদেশের ভোমরা স্থলবন্দর দিয়ে কিন্তু প্রবেশ করবে। আর আপনাকে বলে রাখা দরকার, এই যে আসন্ন ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদের যে বাজার, এই বাজারে গতকাল অবধি যে ঊর্ধ্বমুখী অবস্থা ছিল, সেই অবস্থা আজকের বাজারের যে তথ্য আমাদের কাছে রয়েছে তাতে কিন্তু এই আমদানির খবরেই কিন্তু পেঁয়াজের দর নামতে শুরু করেছে।
এই ছিল ভোমরা স্থলবন্দর থেকে সর্বশেষ। অরিন। সুমন, আপনাকে ধন্যবাদ। এদিকে আমদানির খবরে প্রভাব পড়েছে বাজারে, বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে কি প্রভাব পড়েছে বাজারে, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলতে আসলে গত কয়েকদিন ধরে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি ছিল, প্রতি কেজিতে 4-5 টাকা করে বেড়েছিল। কিন্তু গতকালকে থেকে যখন ভারতের পেঁয়াজের নিষেধাজ্ঞা ছিল সেটি তুলে দেওয়ার পরে আসলে খাতুনগঞ্জের বাজারে এক ধরনের প্রভাব পড়েছে, কারণ প্রতি কেজি পেঁয়াজে 4 থেকে 5 টাকা করে দাম পড়ে গেছে। কারণ এখানকার ব্যবসায়ীরা বলছেন যে দেশি যেসব পেঁয়াজ রয়েছে, দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব পেঁয়াজ খাতুনগঞ্জে আসছে সেগুলোতে আসলে প্রতি কেজি পেঁয়াজে 4 থেকে 5 টাকা করে দাম পড়ে গেছে। এখন পর্যন্ত খাতুনগঞ্জের বাজারে ভারতের এই পেঁয়াজ এখনো আসেনি। আসলে বলা যাবে যে এই দাম আরো পড়তে পারে কিনা বা বাজারে পেঁয়াজের কি অবস্থা হবে সেটি আসলে বলা যাবে, কারণ সামনে পবিত্র কোরবানির ঈদ, কোরবানির ঈদকে কেন্দ্র করে আসলে খাতুনগঞ্জে এক ধরনের পেঁয়াজ মজুতের একটা চলছে, প্রতিযোগিতা চলছে, সেই হিসাবে দামও পড়া শুরু করছে। আমরা এখন একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, আসলে ভারত থেকে তো পেঁয়াজ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, এই হিসেবে পেঁয়াজের বাজারে কি অবস্থা? বর্তমান পেঁয়াজের বাজার গতকালকে যখন ভারত থেকে যে একটা আদেশ দেওয়া হয়েছে, আদেশ দেওয়ার সাথে সাথে গতকালকে থেকে আজকে প্রায় পেঁয়াজ কেজি প্রতি 5 থেকে 7 টাকা কমে গেছে। এবং বর্তমানে যে বাংলাদেশে পেঁয়াজ গুলো ভারত থেকে ঢুকবে, এটা ন্যূনতম $550 একটা অ্যামাউন্ট দিছে। আমি যদি $550 অ্যামাউন্ট দিলে তো প্রায় 64 টাকা কেজি পড়ে। এবং তারপরেও তো খরচ আছে, মনে করেন বাংলাদেশ ঢোকার খরচ আছে, ভারত থেকে বর্ডার পর্যন্ত খরচ আছে। এই খরচ নির্ধারণ করলে দেখা যাচ্ছে 70 থেকে 72 টাকা পড়ে যাবে। এখন বাংলাদেশের পেঁয়াজের প্রভাব এখন কেমন পড়বে, এখন যদি ভারতের পেঁয়াজ আসার পর এটা বলা যাবে যে আমাদের পেঁয়াজের দাম কি এরমই থাকবে না কমবে বা বাড়বে। জি, আপনি যেমনটা শুনছিলেন আসলে উনি যেমনটা বলছেন, আসলে ভারতের পেঁয়াজ আসার পরে আসলে বোঝা যাবে যে খাতুনগঞ্জের পেঁয়াজের বাজারে কি অবস্থা। তবে পেঁয়াজ আমদানির খবর নিষেধাজ্ঞা যেটি শোনার পর থেকে আসলে খাতুনগঞ্জের বাজার দেশি যেসব পেঁয়াজ রয়েছে সেগুলো মানভেদে 5 থেকে 7 টাকা করে দাম কমে গেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন। অরিন। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভারত থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ার বৃহত্তম ধানের মোকামে আসতে শুরু করেছে নতুন ধান, দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি নূর পরশ। মেহেদি, ধানের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আমি এখন দাঁড়িয়ে আছি দেশের পূর্বাঞ্চলের অন্যতম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ধানের মোকামে। এই মোকামে কিন্তু গত কয়েকদিন ধরে ধানের একটি জমজমান বেচাকিনি হচ্ছে। আপনি কিন্তু একটি তথ্য দিয়ে রাখি, গত 1 মাস আগে কিন্তু ধানের একটি চড়া সংকট ছিল, ফলে কিন্তু বাজার অনেকটা ঊর্ধ্বমুখী ছিল। এই নতুন ধান আসার ফলে কিন্তু ধানের দাম অনেকটা কমতে শুরু করেছে। আর এই মোকামে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যে পাইকাররা কৃষকদের কাছ থেকে ধান কিনে কিন্তু এখানে কিন্তু বিক্রি করতে থাকেন। এছাড়া যে পাইকাররা আমাকে বলেছেন যে তারা অনেকটা হতাশ প্রকাশ করেছেন। কারণ কি হচ্ছে, পাইকাররা কিন্তু যে হাওড় অঞ্চলের বিভিন্ন কৃষকদের কাছ থেকে যে ধান কিনছেন, কিনে কিন্তু এখান থেকে যে দরে ধান কেনার ফলে এখানে মোকামে এসে কিন্তু তারা সে সঠিক দাম পাচ্ছে না, ফলে কিন্তু তারা অনেকটা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই মোকামে কিন্তু এখন যে বড় মৌসুমে মোকামে কিন্তু প্রতিদিন 50 থেকে 60 হাজার মন ধান আসছে এবং বিক্রি হচ্ছে প্রতিদিন 7 থেকে 8 কোটি টাকার। তবে এই মোকামের যে পাইকাররা রয়েছেন তারা বলছেন যে তারা প্রতিদিন একজন পাইকার কিন্তু একটি নৌকায় করে কিন্তু 1 থেকে 1.5 হাজার মন ধান কিনে নিয়ে আসেন। ধান কিনে নিয়ে আসে তাদের যে কেনার যে মূল্য, এখানে এসে কিন্তু তারা তার সঠিক মূল্য পাচ্ছেন না বলে আমাকে জানিয়েছেন। তবে এই মোকামে একটি বিষয় আপনাকে চিত্র আমি দেখাতে চাই উরিন আপনাকে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় ভোর সকাল থেকে কিন্তু প্রায় দিনব্যাপী কিন্তু এখানে ধানের একটি সরগম থাকে কেনা বেচার। প্রায় অর্ধশতাধিক নৌকা কিন্তু এই মেঘনা নদীর যে বিউসি ঘাটে কিন্তু রয়েছে। এখানে তারা এখানে ধান নিয়ে এসে কিন্তু যারা মিল মালিক রয়েছেন, এছাড়া এই মোকামে কিন্তু যে অনেক রয়েছে পাইকার রয়েছে, তারা যে মিল মালিক রয়েছেন তাদের সাথে দাম বনাবনি করে কিন্তু এই ধানগুলি বিক্রি করেন মিল মালিকদের কাছ থেকে। এছাড়াও যদি আমি একটা তথ্য জানিয়ে রাখি, ব্যাপারে আমাকে জানিয়েছেন যে এখানে যে ধানের যে মূল্য, যে বাজার মূল্য রয়েছে, এখানে কিন্তু মূলত 3 ধরনের ধান পাওয়া যায়। বিআর 28, বিআর মোটা জাত। আমি যদি বিআর 28 ধানের মূল্য যদি বলে থাকি, এখানে কিন্তু বীজা শুকনা 2 ধরনের ধান বিক্রি হয়।
BR28 হচ্ছে 1000 থেকে 1120 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া যে 29 যে ধান রয়েছে BR29, এই ধান কিন্তু মন প্রতি 920 টাকা থেকে 1020 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া যে মোটা জাতের যে ধান রয়েছে, মোটা জাতের ধানটি কিন্তু 810 থেকে 890 টাকা মন প্রতি বিক্রি হচ্ছে। তো ব্যাপারীরা বলেছেন যে হাওড়ে কিছু কিন্তু এখনো ধান কাটা কিছু বাকি আছে। এই ধানগুলো যখন মুকামে পুরোপুরি আসতে শুরু করবে, তাদের এই আমদানি কিন্তু বেড়ে যাবে, ধানের আরো দাম আরো কমবে বলে তারা বলছেন আমাকে। এছাড়া যে চালকল যে মালিক সমিতির যে ব্যবসায়ীরা রয়েছেন, তারা আমাকে জানিয়েছেন এখন যে নতুন ধান আসছে তা কিন্তু পুরাতন ধান নাই, কিন্তু নতুন ধান, বড় ধান। যেহেতু 7 তারিখ থেকে সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হবে, তাই মুকাম থেকে তারা ধান কিনে সরকারি গুদামে কিন্তু তারা চাল সরবরাহে তাদের অনেকটা সুবিধা হবে। এছাড়া এই ঘাটে দেখতে পাচ্ছেন যে সারি সারি যে নৌকাগুলো রয়েছে, তো আমি এখানে যে একজন ব্যাপারী রয়েছে, এই ঘাটে একজন ব্যাপারীর সাথে কথা বলবো ধানের রিয়া নিয়ে। আপনারা এখানে ধান আমরা তো এখন যে মূল্য কিনতেছি, মানে 28 কিনতেছি 1140-50 টাকা, আর 29 হলে আপনার 10-20 টাকা 1000 টাকা, কাঁচা হলে আপনার 910-20, পুরা দামাতে আপনার 780-70 টাকা না, 910-20। 1 মাস আগে তো অনেক বাড়তি ছিল, নতুন লাগার আগে নতুন লাগার পরে যদি বাজারে আমদানি হয়েছে, কমা দাম হয়েছে। তো একজন যে এখানকার যে মুকামের যে একজন ব্যবসায়ীর সাথে কথা বললাম, তিনি আমাকে বলেছেন যে ধানের যে দরদাম নিয়ে। এছাড়া জেলা খাদ্য কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে তারা এই মুকামে কিন্তু তারা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছেন এবং যদি কোনো প্রকার যে কোনো কারসাজি না হয় তারা প্রতিনিয়ত নজরে রয়েছেন। এবং মিল মালিক এবং যে এখানে যে রয়েছেন ব্যাপারীরা, তাদের সাথে কথা বলে কিন্তু তারা ধানের যাতে সঠিক দাম পাওয়া যায় সেই বিষয়ে তারা খেয়াল রাখছে। এ ছিল আমার কাছে সর্বশেষ। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। রাজবাড়ীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে চলছে মাটি কাটা, এতে উজাড় হচ্ছে কৃষি জমি। বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, ড্রেজার মেশিনে মাটি কাটা রোধে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ অরিন। আপনি যেমন জানাচ্ছেন যে রাজবাড়ী জেলায় অসংখ্য অবৈধ ড্রেজিং মেশিন দিয়ে মাটি খনন করার কারণে আবাদি জমিগুলো দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে বা সেটা নদীতে ভেঙে যাচ্ছে। আমি যদি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে এই জায়গাটায় এখান দিয়ে একটা মরাপদ্মা জায়গাটার নামে একটা বিল রয়েছে, এই বিলে শতাধিক অবৈধ ড্রেজার আছে, আর সেই ড্রেজারে দিয়ে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ মাটি কাটার কারণে দুই পাশে যে আবাদি জমিগুলো রয়েছে সেই আবাদি জমিগুলো নদীতে রূপ নিচ্ছে বা নদীতে ভেঙে যাচ্ছে। আমি তো ক্যামেরার মাধ্যমে সেটা দেখাতে চাচ্ছি যে দুই পাশে যে শত শত একর জমিতে আবাদি হয়েছে, যেটা ধান হয়েছে, পাট হয়েছে, পাশাপাশি অনেক ফসল কিন্তু হয়েছে, কিন্তু এই জায়গা দিয়ে অবৈধ ড্রেজিং করার কারণে প্রতিনিয়তই বৃষ্টিতে সেটা মাটি ধসে যাচ্ছে। ক্যামেরার মাধ্যমে যে জিনিসটা দেখানো যাচ্ছে, তো এইটি প্রতি বছরই কিন্তু এই ধ্বংসটা হয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমরা দুই পাশের যে জমির মালিক রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এলাকার প্রভাবশালীরা প্রশাসনের নাম ব্যবহার করে তারা প্রতিনিয়তই মাটি কাটছে বা ড্রেজার দিয়ে মাটি খনন করছে। তাদেরকে বাধা দিতে গেলে তাদেরকে যারা বাধা দেয় জমির মালিকদের শারীরিক নির্যাতনের শিকার করতে হয় এবং তাদেরকে পুলিশ প্রশাসনের ভয়ও দেখায়। তো তারা এই প্রভাবশালীদের কাছে একটা নিরুপায় হয়ে গেছে, যে কারণে কিন্তু তারা প্রতি বছরই কিন্তু প্রতিদিনই কিন্তু এই ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি খনন করে রাজবাড়ী জেলার গোয়ালন্দর যে সীমানা রয়েছে সেই সীমানায় প্রায় শতাধিক অবৈধ ড্রেজার রয়েছে। সেই অবৈধ ড্রেজার প্রতিদিনই মাটি খনন করে আবাদি জমি ধ্বংস করছে। এ ব্যাপারে আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এটা অবৈধ ড্রেজারের উপরে তাদেরকে মাঝে মধ্যেই তারা অভিযান চালায় এবং তারা ড্রেজার ধ্বংস করে বলে তারা জানিয়েছেন।
তো তারা যদিও মাঝে মধ্যে দুই একটি ডিজার ধ্বংস করে, বাস্তবে যে চিত্রটি দেখা যায় যে তারপরেও শত শত ডিজার কিন্তু অবৈধভাবে কিন্তু প্রতিনিয়তই চালানো হচ্ছে। সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলায় গোয়ালন্দ উপজেলায় এখনো পর্যন্ত প্রায় শতাধিক অবৈধ ডেজার রয়েছে, যারা জমি থেকে বা নদী থেকে বা পাশাপাশি যে বিল রয়েছে, বিল থেকে মাটি খনন করার কারণে শত শত একর জমি, আবাদি জমি ধ্বংস হয়ে যাচ্ছে। এতে রাজবাড়ী জেলার যে আবাদি জমি রয়েছে সেই আবাদি জমি কিন্তু কমে যাচ্ছে এবং নিঃস্ব হচ্ছে সাধারণ কৃষি জমির মালিকরা। তারা দাবি করছেন যে প্রশাসন যেন এই মাটি খনন করা অচিরেই বন্ধ করবে এবং মাটি খনন বন্ধ করে যেখানে অবৈধ ডেজার বন্ধ করলে হয়তো আবাদি জমি রক্ষা পাবে বলে তারা দাবি করছেন সাধারণ প্রশাসনিক, স্থানীয় প্রশাসনের কাছে। তো এই ছিল রাজবাড়ী জেলার অবৈধ ডেজার দিয়ে মাটি খননের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। অরিন। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।